হিঙ্গলগঞ্জে গোমতী নদীর বাঁধের ধস আর বাঁধের ভাঙনে হিঙ্গলগঞ্জে রাস্তা ক্ষতিগ্রস্ত, সেতুর পাশে রাস্তা বসে গিয়েছে। অনুপম রয়েছেন, কি অবস্থা অনুপম? দেখো অতনুদা, এই যে হিঙ্গলগঞ্জের একদম সুন্দরবন লাগোয়া যে হেমনগর, সেই হেমনগরের যে গোমতী নদী, সেই গোমতী নদীর ধারে যে বাঁধ এবং বাঁধের ওপরের যে রাস্তা, সেই রাস্তার প্রায় 300 ফুট বাঁধ বসে গেছে এবং বসে গিয়ে রাস্তা ভেঙে নদীতে চলে গেছে, যার ফলে কিন্তু একদম চলাচল রাস্তা দিয়ে যে রাস্তার উপর দিয়ে বা বাঁধের উপর দিয়ে চলাচল করতে পারছে না মানুষ। রীতিমতো দুর্ভোগের মধ্যে পড়েছে এবং এলাকার মানুষের কিন্তু রীতিমতো আতঙ্ক তৈরি হয়েছে। তার কারণ আর যেটুকুনি বেঁচে আছে বাঁধ, সেটুকুনিও যদি বাঁধ যদি ভেঙে যায় তাহলে প্রায় 10 থেকে 12টি গ্রাম কিন্তু জলমগ্ন হবে, কয়েক হাজার পরিবার কিন্তু জলমগ্ন হবে, প্লাস সেন্টারে গিয়ে উঠতে হবে এবং তাদের দুর্দশার শেষ থাকবে না। এই কারণে কিন্তু তারা রীতিমতো আতঙ্কে ভুগছে এবং এলাকার মানুষ কিন্তু বহুবার স্থানীয় পঞ্চায়েতের থেকে শুরু করে বিডিওকে কিন্তু জানিয়েছে। যদিও বিডিও অফিসের তরফ থেকে জানানো হয়েছে যে সেখানে লোক পাঠানো হয়েছে এবং ইতিমধ্যে সেইখানকার কাজ শুরু হবে, তবে কবে কাজ শুরু হবে তার দিকেই সেই আশায় কিন্তু এলাকার মানুষ। যদি খুব দ্রুততার সঙ্গে যদি এই বাঁধের কাজ বা রাস্তার কাজ যদি মেরামতের শেষ না হয় তাহলে কিন্তু বড় দুর্ঘটনা কিন্তু ঘটতে পারে এই এলাকায়, সেই দুর্ঘটনা কিন্তু ঘটতে পারে। যদিও প্রশাসনের তরফ থেকে আশ্বাস দিয়েছে যে খুব দ্রুতই এই বাঁধ এবং এই রাস্তার সংস্কারের কাজ হবে। ধন্যবাদ। গর্ভবতী মায়েদের নিজাত গেলে কি কষ্ট করে নিয়ে যেতে হয়, রাস্তাটা সোজা হচ্ছে না, যাতে রাস্তাটা সোজা হয় সেই ব্যবস্থাটা হোক। আমার মাদের চলতে যেতে খুব কষ্ট হয়, বাচ্চারা স্কুল যেতে পারে না, এই অবস্থায় রাস্তাটা আছে। রাস্তাটা তো এতদিন ধরে পড়ে আছে এইখানে এইভাবে, প্রতিনিয়ত বলার সত্ত্বেও তারা মেরামত করে না। এখানে মেরামতের জন্য অনেকে আমরা আহ্বান করেছি, এর আগেও আমরা কাগজপত্র দিয়েছি এখানে লিখিত আকারে, এবং স্থানীয় যে পঞ্চায়েত আছে ওনাকে কোনোদিন মূল্যও দেওয়া হয় না, তার কথাও শোনা হয় না। এই রাস্তাটা দিয়ে আমরা যে প্রতিনিয়ত চলি, খুব অবস্থাটা খুব খারাপ। আমি বারবার জানিয়েছি আমার পঞ্চায়েত প্রধানকে, জানিয়েও কোনো সুরাহা তারা করছে না, গুরুত্বই দিতে চায় না। আমি বারবার করে বলছি যে এখান থেকে একটা যে ডেলিভারি পেশেন্ট তাদেরকেও নিয়ে যাওয়া যায় না, এমার্জেন্সি হলে ভীষণ কষ্ট করে যাতায়াত করতে হয়। স্কুল পড়ুয়াদের কিংবা জনসাধারণের খুব কষ্টে দুর্ভোগে তারা ভুগছে এই রাস্তার জন্য, কিন্তু প্রশাসনকে জানিয়েও কোনো সুরাহা মিলছে না। খুব বাজে অবস্থা, যে কোনো মুহূর্তে নদী সাইডে নদী আছে, যে কোনো মুহূর্তে একটা বড় বান ডাকলেই ভেসে যায়, গ্রাম ভেসে যায়, রাস্তা ভেঙে জল ঢুকে যায়, তো কোনো রকমের সংস্কার পাচ্ছি না। রায়গঞ্জে বালি মাফিয়া দৌরাত্ম্য, নাগর নদীর পিপলাঘাট থেকে অবাধে বালি পাচার হচ্ছে। তাতে যা হচ্ছে তা হলো বৈধ যা বালি ব্যবসায়ীরা রয়েছেন তারা পড়ে গেছেন সমস্যায়। তার কারণ পাচারের বালি তো কম টাকায় বিক্রি হচ্ছে। মুক্তা রয়েছে আমার সঙ্গে ফোনে। মুক্তা, তাহলে বৈধ বালি ব্যবসায়ী যারা, তারা কি ব্যবস্থা নেওয়ার কথা ভাবছেন? দেখো অতনুব, নাগর নদীর পিপলান যে ঘাট রয়েছে সেখান থেকে অবাধে বালি পাচার হচ্ছে ওখানকার বালি মাফিয়ারা। তাতে করে বিপাকে পড়তে হচ্ছে যারা রাজস্ব ট্যাক্স দিয়ে যে বালি খাতার তার টেন্ডার নিচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু তাদের বালি অবৈধভাবে বালি তুলে কম দামে বিক্রি করছে, কিন্তু যারা রাজস্ব ট্যাক্স দিয়ে বালি তোলার চেষ্টা করছে সেই ক্ষেত্রে কিন্তু তারা কিন্তু ক্ষতির মুখে পড়তে হচ্ছে। এই অভিযোগ বারংবার প্রশাসনকে জানানো হয়েছে, জানানোর পরেও কিন্তু পুলিশ এবং বিএলআরও দপ্তর এলাকায় রেট মানে, কিন্তু পাশাপাশি তাদের চোখেও ধুলোতে কিন্তু অবাধে চলছে বালি পাচার। এবং আরো বলা যেতে পারে যে শুধু করমদিঘি থেকে শুরু করে রায়গঞ্জ ভাটল এলাকায় বিভিন্ন জায়গায় কিন্তু অবাধে চলছে বালি পাচার। আর এই পুলিশ বালি পাচারকে কেন্দ্র করে এবং যদি কারা প্রতিবাদ করে তাদেরকে কিন্তু প্রাণনাশের হুমকি দেওয়া হয় এই বালি মাফিয়ারা। কারণ দিন দিন বেড়ে চলেছে এলাকার বালি মাফিয়ারা এবং শুধু উত্তর দিনাজপুরের নাগর নদীর বিভিন্ন প্রান্ত ধরে কিন্তু এই ট্রাক্টর করে জেসিবি করে কিন্তু বালি পাচার করা হচ্ছে রাতে অন্ধকারে। এই ঘটনা আমরা নাগর নদীর উপরে টেন্ডার করেছি। বালি মাফিয়াদের দৌরাত্ম্যে আমরা বালির ব্যবসা ঠিকভাবে করতে পারছি না। বালি মাফিয়ারা দলুয়াখালী ঘাট এবং ভোপলা ঘাট, লীলকুঠির নিচেটাই, পিপলার নিচটাই দিনে রাতে এককভাবে ট্র্যাক্টরে করে বালি কাটছে। প্রশাসনের কাছে আমাদের আবেদন, আমাদেরকে যেন সহযোগিতা করে, বালি মাফিয়াদেরকে যেন বন্ধ করায়। ঘাটাল মানেই জল যন্ত্রণা।
এই জল যন্ত্রণা যেমন হয় ডিভিসির ছাড়া জলে, যেমন হয় শিলাবতীর জন্য, তেমনই হয় নিকাশি ব্যবস্থা খারাপ হওয়ার কারণে। তো নিকাশির জন্য যে খাল, সেই খালের উপর যদি কেউ বাড়ি বানিয়ে বসে থাকেন তাহলে তো নিকাশির হাল বেহাল হবেই। ঘাটালের সুখচন্দ্রপুর এলাকা, ওই দেখুন নিকাশির জন্য যে খাল তার উপরেই বাড়ি, খালের কিছুটা অংশ বুঝিয়ে দিয়ে সেখানে বাড়ি করা হয়েছে। বাড়ি কার জানেন? বাড়ি হলো তৃণমূল নেতার। জায়গাটায় বাড়ি হচ্ছে ওইটা তো হচ্ছে আমাদের নিকাশি খাল, এবং ওই খালের জলটা আমাদের সব দিন ব্যবহারে এসছে, এবং ওই যে বন্যা হোক যাই হোক ওই খালটার উপর দিয়ে আমাদের নিকাশি জলটা বেরিয়ে যায়। ওই যে জায়গাটা বাড়ি করছে তাতে করে ওইটাতে আর নিকাশি থাকবে না। তা তৃণমূল নেতা বাড়ি করলেন আর পুরসভা কিছুই জানে না? উনি তো আমাদেরকে কাউকে জানাননি, মৌখিকভাবে জানিয়েছিলেন, ওনাকে বারণ করেছিল। উনি ওনার মর্জি মতন ঘর তৈরি করছেন। আমাদের তরফ থেকে আমরা পৌরসভায় জানিয়েছি যাতে ঘরটা বন্ধ থাকে, কিন্তু উনি বন্ধ রাখছেন। যেহেতু এটা বেআইনি কাজ, আমরা ঘরটা বন্ধ রাখতে বলেছিলাম, পৌরসভায় জানিয়েছি। পৌরসভা উদ্যোগে যে মানে ওই বেআইনি কাজটা যাতে বন্ধ করা হয় ওনাকেও বলবো, কিন্তু উনি তো ওনার কথা শুনছে, আমাদের কথা শুনছেননি। উনি ওনার মর্জি মতন করে যাচ্ছেন। সুকান্ত, স্থানীয় কাউন্সিলর দাবি করছেন যে তৃণমূল নেতা তো জানিয়ে করেননি, তাই তাদের পক্ষে জানা সম্ভব হয়নি। এটাও সম্ভব যে কোথায় কি হচ্ছে না হচ্ছে, তিনি কাউন্সিলর, তার পুরসভার কোথাও বেআইনি একটা বাড়ি তৈরি হয়ে যাচ্ছে সেটা তিনি জানতেন না। একদমই। দেখো, তারপরে তিনি দাবি করেছেন যে পৌরসভা থেকে অর্থাৎ প্রশাসনিক ভাবে এই বাড়ি নির্মাণ বন্ধের করা হয়েছে, কিন্তু গায়ের জোরে কাজ করছেন। তাহলে গায়ের জোরে কাজ করছে অথচ কাউন্সিলর সেই কাজ বন্ধ করতে পারছেন না। স্থানীয় মানুষ অভিযোগ করছেন, বিরোধী রাজনৈতিক দল অভিযোগ করছেন, তারপরে কাজ বন্ধ হচ্ছে। এখানে কিন্তু প্রশ্ন এসে যাচ্ছে, তাহলে কি পরোক্ষভাবে মদত রয়েছে কারো? এই প্রশ্ন কিন্তু বারবার ঘুরে ফিরে আসছে, এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও তারা কিন্তু সেই অভিযোগই করছেন। ঘটনাটি ঘাটাল পৌরসভার 1 নম্বর ওয়ার্ড সুখচন্দ্রপুর এলাকায়, যেখানে নিকাশি নালার উপর কিন্তু এই আবাস যোজনার বাড়ি, যে হাউসিং ফর ওয়ালের বাড়ি, সেই বাড়ি নির্মাণ হচ্ছে, অর্থাৎ সরকারি প্রকল্পের বাড়ি নির্মাণ হচ্ছে, তাও অবৈধভাবে। আমরা যেটা জানতে পেরেছি যে ওই বাড়ির মালিক তিনি দাবি করছেন তার রায়ত জায়গা, কিন্তু রায়ত জায়গার শ্রেণী কিন্তু রয়েছে জল জমি, অর্থাৎ জল জমির উপর তিনি বাড়ি তৈরি করছেন, তাও পৌরসভার কোনো অনুমতি না নিয়ে। কিভাবে সেই বাড়ি নির্মাণ হতে পারে? বাড়ি বানাচ্ছেন তার বক্তব্য একবার শোনা যাক। আমি ক্ষমাপ্রার্থী, আমার প্রথমেই ভুল হয়েছে। এটিকে শ্রেণী পরিবর্তন করতে দেওয়ার জন্য আমি দরখাস্ত দিই। আমাকে ওখান থেকে এবং এসেও ছিল, এখানে লোকজনকে সব জিজ্ঞাসা করেছে যে কারো আপত্তি আছে নাকি, বলেনি। তারা সব হচ্ছে আপত্তি নাই, সাইনও করেছিল। ছোট কাগজ একটি দিয়ে ছিল, বললো 12 শতক আছে, আপনার হবে না, হাফ হবে। স্থানীয় কাজের সমস্যা না, যার জায়গা আছে আর কি। পরে অভিযোগ করছে কারা? অভিযোগ করছে বিজেপির কিছু কর্মীরা। আমি তৃণমূল করি, সেই কারণেই বিজেপিরা একটু আমার উপরে ক্ষোভ। অভিযোগ সম্পূর্ণ মিথ্যে। পূজালীর রাজীবপুরে পুকুর ভরাট। রাজীবপুর স্কুলের কাছে গত কয়েকদিন ধরেই পুকুর ভরাটের কাজ চলছে, এবং অভিযোগ উঠছে এই পুকুর ভরাট বা জলাজমি ভরাটের পিছনে রয়েছেন তৃণমূল যুবনেতা সমীর রয়েছেন আমার সঙ্গে। সমীর, যেখানে বারবার পুরসভার থেকে বলা হচ্ছে, প্রশাসন বারবার বলছে পুকুর ভরাটে কড়া নজর দিতে হবে, কোনোভাবেই পুকুর ভরাট যেন না হয়, জমির চরিত্র বদল না হয়, সেরকম একটা জায়গায় স্থানীয় তৃণমূল যুবনেতার বিরুদ্ধেই অভিযোগ উঠছে জলাজমি ভরাটের। কে এই যুবনেতা? দেখো, দক্ষিণ 24 পরগনার বজবজে 1 নম্বর ব্লকে পূজালীর 14 নম্বর ওয়ার্ডে, এই ওয়ার্ডে যে পুকুর ভর্তি চলছে, যেহেতু পৌরসভার ওখানে ভোট হয়নি এখনো, ওখানে ভোট না হওয়ার কারণে এখন কোনো কাউন্সিলর কোনো কথা বলতে পারছে না, এবং ওখানকার যে চেয়ারম্যান আছে তাপস বিশ্বাস, ওনার সঙ্গে কথা বললে উনি তখন বলে আমি খোঁজ খবর নিয়ে দেখছি। আর যে যুব নেতার কথা বলছে, যে যুব নেতা প্রাক্তন যুব নেতা, সেই যুব নেতা ভর্তি করছে, এবং সেই যুব নেতার এতই পাওয়ার রয়েছে সেখানে কোনো কেউ মুখ খুলতে চাইছে না। বেশ কিছুদিন ধরে এই পুকুর ভর্তি চলছে এই রাজীবপুর 14 নম্বর ওয়ার্ডে। তারপরে আস্তে আস্তে ভর্তি হয়ে গেছে, আর কিছুটা বাকি আছে, সেটাও ভর্তি হয়ে যাবে। এই বজবজ জুড়ে নানা জায়গায় জলাজমি ভর্তি চলছে, এবং যেখানে মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিছুই জানেন না, কিন্তু এই যে জানলেন এরপরে ব্যবস্থা নেবেন আশা করি। শুনুক। এখনো খোঁজ পাইনি, খোঁজ নিয়ে বলবো।